আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে শুরু করব দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে আজকে আমরা পড়ব তড়িৎ আধান, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। তার আগে আমরা একটুখানি তড়িৎ শক্তিটা কী এবং কোথা থেকে এর উদ্ভব হয়েছিল সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। দেখো, এই তড়িৎ যে শক্তি বায়ু শক্তির মতো বা সৌরশক্তির মতো তড়িৎ যে একটা শক্তি, তার অনুভূতি বা তার যে প্রমাণ সেটা বিজ্ঞানী বলবো না, তখন যখন বিজ্ঞান বলে কোনো জিনিস ছিল না, তখন অ্যাকচুয়ালি সব কিছু হতো দার্শনিকদের দ্বারা। খ্রিস্টেরও জন্মের 600 বছর আগে, ঠিক আছে, খ্রিস্টের জন্মের 600 বছর আগে, তার মানে এখন আমরা কত চলছি, 2026 সাল চলছে। তাহলে 2026 সাল শুরু হয়েছিল খ্রিস্টের জন্ম থেকে। তার আগে খ্রিস্টপূর্ব, তার মানে খ্রিস্টের জন্মের 600 বছর আগে বিজ্ঞানী থেলস প্রথম দেখেছিলেন যে পাইন গাছ থেকে যে এক ধরনের হলুদ রঙের আঠা পাওয়া যায়, যেটাকে আমরা বলি আম্বার। সেই আম্বারকে যখন পশমের উপর ঘষার পরে দেখা যাচ্ছে সেই আম্বারটা ছোট ছোট কাগজকে আকর্ষণ করছে। তার মানে এই যে আকর্ষণ করছে তার মধ্যে কোনো শক্তি কাজ করছে, এটা প্রমাণ হয়েছিল। কিন্তু এটা কী শক্তি তখনও কিন্তু বুঝতে পারেনি, কিছু একটা ম্যাজিক্যাল কিছু একটা হচ্ছে, সেটা কিন্তু বোঝা গিয়েছিল। এইটা কি সেটা খ্রিস্টের জন্মের প্রায় 1600 বছর পরে ডক্টর উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেছিলেন যে কেবলমাত্র আম্বারের জন্যই নয়, মানে ওই পাইন গাছের যে হলুদ রঙের রজনটা আসছে বা আঠানো জাতীয় জিনিসটা আসছে, তাকে যে কেবলমাত্র পশমের সঙ্গে ঘষলেই এই যে আকর্ষণ, কোনো ছোট ছোট কাগজকে যে আকর্ষণ করছে, সেই আকর্ষণটা কিন্তু তিনি যে শুধুমাত্র ওই আম্বারের জন্য হচ্ছে তা কিন্তু নয়। তিনি লক্ষ্য করলেন যে এই যে ঘটনাটা ঘটছে, পশমকে যখন কাঁচ, এবোনাইট, রজন এই সমস্ত জিনিস দিয়েও ঘষা হচ্ছে, ঠিক একই ঘটনা ঘটছে, ঠিক আছে। তিনি তখন বললেন এই যে আম্বার, এই আম্বারটাকে গ্রিক যে ভাষা, আমাদের ম্যাক্সিমাম যে সমস্ত বৈজ্ঞানিক জিনিসপত্র গ্রিকরা আবিষ্কার করেছিল বলে ম্যাক্সিমাম নামই দেখবে সব গ্রিক নামে হয়। তো ওই গ্রিক নাম ছিল, আম্বারের গ্রিক নাম ছিল ইলেকট্রন। কী ছিল? ইলেকট্রন, ঠিক আছে। কার? এই আম্বার মানে হচ্ছে ওই যে পাইন গাছের হলুদ রঙের যে আঠাটা ছিল, সেই আঠাটাকে বলা হচ্ছে আম্বার, যার নাম গ্রিক ভাষায় হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। এই ইলেকট্রনটাই প্রথম এই শক্তিটা অনুভব করতে দেখেছিলেন বলে বিজ্ঞানী ডক্টর উইলিয়াম গিলবার্ট কি নাম দেন? এইটার নাম দেন হচ্ছে কি ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তি। তাই এখান থেকে এই যে তড়িৎ শক্তি যেটাকে বলা হচ্ছে তড়িৎ শক্তি, এটার নাম হয় ইলেকট্রিসিটি, ঠিক আছে, বা তড়িৎ শক্তি, ঠিক আছে। তাহলে কোথা থেকে তড়িৎ শক্তি হলো সেটা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে শক্তি, এই তড়িৎ শক্তিটা কার মধ্যে দেখা যায়? তাহলে কোনো বস্তুর উপর যখন এই শক্তিটা থাকে তাকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহী। তাকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহী। আর এই তড়িৎ পরিবাহী, ধরো এইটা একটা তড়িৎ পরিবাহী, এর মধ্য দিয়ে কি করছে? এই তড়িৎটা চলাচল করছে, তাই একে বলছি তড়িৎ পরিবাহী। তাহলে এটাকে আমি কি বলছি? তড়িৎ পরিবাহী, ঠিক আছে। এই তড়িৎ পরিবাহীর মধ্যে এই যে তড়িৎ শক্তিটা চলাচল করছে, এইটাকেই বলা হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। এইটাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে যেটার মধ্য দিয়ে তড়িৎটা যাচ্ছে, যে সমস্ত জিনিসের মানে যে সমস্ত পদার্থের ভেতর দিকে, তাকে আমরা বলছি তড়িৎ পরিবাহী। আর তড়িৎটা যে প্রবাহিত হচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে, এই তড়িতের সঞ্চালনটাকে, তড়িৎ শক্তির যে সঞ্চালন, এক স্থান থেকে অন্য স্থানে যে সঞ্চালন হচ্ছে, তাকেই আমরা কি বলছি? তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ পরিবাহী কাকে বলে জানলাম, তড়িৎ প্রবাহ কাকে বলে সেটাও আমরা জানলাম। কিন্তু কেন হয় এখন আমরা জানলাম না, শুধু জানতে পারলাম যে তড়িৎ এইরকম একটা
শক্তি, কোনো একটা কারণে কোনো একটা শক্তি কি হচ্ছে যার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ পরিবাহী। আর এই যে প্রবাহটা হচ্ছে তড়িৎ, এই যে শক্তির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সঞ্চালন হচ্ছে তাকে আমরা বলছি কি তড়িৎ প্রবাহ। ক্লিয়ার? এরপর এই যে তড়িৎ পরিবাহী কোনগুলো তড়িৎ পরিবাহী না আমরা জানি যে কোনো ধাতু তড়িৎ পরিবহন করতে সক্ষম, তাহলে তড়িৎ পরিবাহী বলতে বলা হয় যে কোনো ধাতু তাকে আমরা বলবো তড়িৎ পরিবাহী। আর অধাতুর মধ্যে কোনগুলো পড়ে? অধাতুর মধ্যে পড়ে হচ্ছে তোমার গ্যাস কার্বন আর গ্রাফাইট। আর কি? গ্রাফাইট। এই দুটো জিনিস হচ্ছে কি হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? তড়িৎ পরিবাহী। ঠিক আছে? আর এখন এটা কেন ইম্পর্টেন্ট না, আমরা একদিন কারেন্ট থাকবে না, তুমি কি সকাল থেকে মানে একটা সারা দিন তোমরা কি সারভাইভ করতে পারবে না, কারণ আমরা এই ইলেকট্রিসিটির উপরে আমাদের গোটা সভ্যতা, আমাদের ডেইলি লাইফ সব কিছুই নির্ভর করছে এই ইলেকট্রিসিটির উপরে। তাই তড়িৎ আমাদের সভ্যতার জন্য একটা আশীর্বাদ স্বরূপ আমরা বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই তড়িৎ সৃষ্টি হচ্ছে কিভাবে? তড়িৎটা সৃষ্টি হচ্ছে কিভাবে? তাহলে তড়িৎ সৃষ্টি হচ্ছে কিভাবে না, দুটি বস্তুর মধ্যে যখন ঘর্ষণ করা হচ্ছে তখন এই ঘর্ষণের ফলে কোনো বস্তুতে তড়িতের সঞ্চার ঘটছে। তাহলে প্রথমেই আমরা যেটা কি দেখলাম, পশমের সঙ্গে কি হচ্ছে আম্বারের কি হচ্ছে ঘর্ষণ করা হচ্ছে এবং এই ঘর্ষণের ফলে কি হচ্ছে তড়িতের সঞ্চার ঘটছে এবং এই তড়িতের সঞ্চার হচ্ছে মানেই তখন বস্তুটা তড়িতাহিত হচ্ছে। এরপর এই যে তড়িৎ হচ্ছে দুই প্রকারের। এই যে তড়িৎ হচ্ছে দু প্রকারের। কোনো বস্তুতে তড়িতের সঞ্চার হচ্ছে মানে সেটা হচ্ছে তড়িতাহিত হচ্ছে। এই তড়িৎ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। তড়িৎ হচ্ছে দুই প্রকার, একটা চলতড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। ক্লাস 8 এবং 7 আমরা এই স্থির তড়িৎ সম্পর্কে আমরা পড়েছি। ওখানে ওই যে কাঁচ আর পশমকে আমরা ঘষেছি, চিরুনিকে, যেটা উদাহরণ ছিল চিরুনিকে শ্যাম্পু যে সাবান করা মানে মাথার চুলের সঙ্গে ঘষেছি, দিতে আমরা হচ্ছে কাগজকে আকর্ষণ করতে দেখেছি, এগুলোকে হচ্ছে স্থির তড়িৎ বলেছি। স্থির তড়িৎ মানে কি? যে তড়িৎ যেইখানে উৎপন্ন হয় সেইখানেই স্থির অবস্থায় থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হতে পারে না, তখন তাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ। তাহলে স্থির তড়িৎ কখন হচ্ছে? ওই যে কাঁচ পশম ঘষা হচ্ছে, এবনাইট দ্বন্দ্ব পশম ঘষা হচ্ছে, হ্যাঁ, বা চিরুনির সঙ্গে চুলকে আমরা হচ্ছে চিরুনি করছি বারবার, মানে চিরুনির সঙ্গে চুলের যে ঘর্ষণ হচ্ছে তার ফলে যে তড়িৎ সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে স্থির তড়িৎ। আর একটা তড়িৎ যেটা আমাদের যে কারেন্টের লাইট জ্বলছে, ফ্যান চলছে, এর ফলে কি হচ্ছে তড়িৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হচ্ছে। এই তড়িৎ শক্তি কি হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হচ্ছে বা স্থানান্তরিত হচ্ছে, একেই আমরা বলবো কি? চলতড়িৎ। তাহলে এই যে কোনো তড়িতাহিত বস্তু তড়িতাহিত হচ্ছে বা তড়িৎ আধান আমরা কাকে বলবো? তাহলে কোনো পদার্থের এমন একটা কোনো ধর্ম হচ্ছে যেই ধর্মটার জন্য, ধরো এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন কোনো বস্তুকে যখন আমরা নিয়ে আসছি, কোনো বস্তুকে যখন নিয়ে আসার পরে সে কি অনুভব করছে? আকর্ষণ অথবা বিকর্ষণ বল অনুভব করছে। কি করছে? তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন কোনো বস্তুকে নিয়ে আসছি তখন সেই বস্তুটা কি করছে? আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। এই যে ভৌত ধর্মের জন্য এটা হচ্ছে তাকেই আমরা বলবো কি? তড়িৎ আধান। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? তড়িৎ আধান কাকে বলে। ঠিক আছে? তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান কাকে বলে? ঠিক আছে, কি বললাম তাহলে? যে ভৌত ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনলে
আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে বলে তড়িতাধান, তাকেই আমরা বলবো তড়িতাধান। ঠিক আছে, তাহলে এই তড়িৎ আধান সেটাও আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান, আরেকটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। তাহলে তড়িৎ আধানও ক রকমের হচ্ছে, দু রকমের, একটা ধনাত্মক তড়িৎ আধান যেটাকে আমরা এই প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করব, আর আরেকটা হচ্ছে ঋণাত্মক আধান যেটাকে আমরা এই নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করব। ঠিক আছে, তাহলে এই তড়িৎ আধান হচ্ছে দু রকমের, ধনাত্মক তড়িৎ আধান, ঋণাত্মক তড়িৎ আধান। এখন এই যে কোনো বস্তু তড়িৎ আধান বা আছে ধনাত্মক তড়িৎ আধান বা ঋণাত্মক তড়িৎ আধান সৃষ্টি হয় কিভাবে, এটা কিন্তু আমাদের একটু বোঝার বিষয়। দেখো, আমরা যখন কোনো একটা আইসোলেটেড সিস্টেম ধরবো, ধরো কোনো একটা আইসোলেটেড সিস্টেম ধরলাম, ধরো এটা একটা কোনো একটা আইসোলেটেড সিস্টেম ধরলাম, তাহলে এই সিস্টেমের মধ্যে কি থাকে, যতগুলো পজিটিভ চার্জ থাকে ঠিক তত সংখ্যকই কি থাকে, নেগেটিভ চার্জ থাকে। এবং এর ফলে কি হয়, ওই যে আইসোলেটেড পুরো সিস্টেমটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি মানে হচ্ছে তোমার নিউট্রাল থাকে, তার কোনো চার্জ থাকে না, কি থাকে, নিউট্রাল থাকে। এখন এটা আমরা যদি আরও ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব, আমরা যদি কোনো পদার্থকে যদি ভাঙি, একদম আমি সূক্ষ্ম কণাতে পরিণত করি, তাহলে আমরা কি পাবো, প্রথমে পাবো অণু, তাই তো, প্রথমে পাবো অণু। ধরো এটা হাইড্রোজেনের একটা হচ্ছে কি হলো, অণুকে পেলাম। এবার অণুকে ভাঙলে আমরা কি পাবো, পরমাণু পাবো। কি পাবো, পরমাণু। আর আমরা পরমাণুর গঠনই দেখেছি, পরমাণু কি কি নিয়ে গঠিত না, পরমাণুর দুটো অংশ আছে, একটা নিউক্লিয়াস অংশ যেখানে কি থাকে, পজিটিভ চার্জ থাকে, আর সঙ্গে কি থাকে, নিউট্রন থাকে, পজিটিভ চার্জ থাকে আর সঙ্গে নিউট্রন থাকে। আর কি করে না, তাকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করে, ঘুরে বেড়ায়। এরপর এই যে বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম, কে, এল, এম, এবং আমরা কি বলেছিলাম, কে কক্ষে সর্বাধিক 8টি, এল কক্ষে সর্বাধিক 18টি, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে সর্বাধিক 18টি, এইরকম করে ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো কি করে, যখন তাদের সর্ববহিস্থ কক্ষের নিষ্ক্রিয় গ্যাসের মতো হচ্ছে ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে সমস্ত বস্তু, তার জন্য আমরা এর আগে দেখেছি রাসায়নিক বিক্রিয়া হয়, তড়িৎযোজ্যতা বা সমযোজ্যতা সবার ক্ষেত্রে দেখেছি, ওরা স্থির থাকতে মানে রাসায়নিকভাবে কি হয়, সক্রিয় হয়। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, যখন ওর ভ্যালেন্সি 8 হয় না, তার মানে 8-এর কম যখন ইলেকট্রন থাকে, এই সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো কিন্তু দিতে পারে এবং কাউকে মানে বাইরের থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারে বা ইলেকট্রনকে ডোনেটও করতে পারে। তাহলে দেখো, আমরা এই পরমাণুর গঠনে আরও জানি যে নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, ততগুলো কি থাকে, যে ইলেকট্রন থাকে। এরপর এই যত পজিটিভ চার্জ ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জকে কী করে, যতগুলো সমান অ্যামাউন্ট পজিটিভ চার্জ সমান অ্যামাউন্ট নেগেটিভ চার্জ পরস্পরকে কী করে, প্রশমিত করে, সবাই পরস্পরকে প্রশমিত করে। আচ্ছা, এবার প্রশমিত করা হলেও এই চার্জটাকে মানে প্রশমিত করা হলেও এরপর কি হয় না, হচ্ছে কোনো কারণে যদি বাইরের থেকে সে ইলেকট্রন গ্রহণ করে, ধরো এ কী করলো, বাইরের থেকে ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হয়েছে, ধরো এটা একটা কার্বন কণা, তাহলে কার্বন কণাতে কতগুলো থাকে, 6টা, কার্বন কণাতে 6টা প্রোটন থাকবে, 6টা কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে, আর কি থাকবে, এই যে সর্ববহিস্থ কক্ষে তার এটা হচ্ছে 2টো কক্ষ থাকবে, কে কক্ষ থাকবে এবং এল কক্ষ থাকবে, কে কক্ষে 2টো থাকবে এবং এল কক্ষে কি থাকবে, সর্বাধিক 4টে ইলেকট্রন থাকবে। তা এই করে মোট টোটাল হচ্ছে তোমার 6টা নেগেটিভ চার্জ থাকবে, তাহলে 6টা পজিটিভ চার্জ
এবং 6টা নেগেটিভ চার্জ কী করবে, পরস্পরকে প্রশমিত করে দেবে। তাহলে ইলেকট্রোকেমিসের নিউট্রাল থাকছে। এরপর দুটো ঘটনা ঘটতে পারে, সে কী করবে, আর একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। তখন কি হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। যখনই একটা যোগ হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, 7টা হয়ে যাবে। ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে দেখো পজিটিভ চার্জের তুলনায় নেগেটিভ চার্জ কি হয়ে যাচ্ছে, বেশি যাচ্ছে। তখন সে কি হবে, ঋণাত্মক আধানে পরিণত হবে, মানে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হবে। আর যখন তার যতগুলো হচ্ছে ইলেকট্রন থাকার কথা, যদি ধরো এই ইলেকট্রন একটা ত্যাগ করে দেয়, তাহলে কি হয়ে যাবে, এখানে ইলেকট্রনের সংখ্যা 5টা হয়ে যাবে। তাহলে তার পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন সে কী হবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত কণাতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমাদের আর তড়িৎ আধান প্রকারের, 2 প্রকারের হচ্ছে, একটা হচ্ছে তোমার ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে কখন ধনাত্মক আধান তড়িৎ আধান সৃষ্টি হবে, যদি কোনো বস্তুতে ইলেকট্রনের কি হয়, অভাব দেখা দেয়। তাহলে ধনাত্মক তড়িৎ আধান কী হবে, ইলেকট্রনের যদি কম যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন যদি কম থাকে, ইলেকট্রন যদি কম থাকে, ইলেকট্রন যদি কি থাকে, কম থাকে, তখন কি হয়, সে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। আর যখন ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন বেশি থাকে কার তুলনায়, প্রোটনের তুলনায় বেশি থাকে, তখন কি হয়, ঋণাত্মক আধানে পরিণত হয়। একই রকমভাবে আয়ন গঠনের সময় আমরা দেখেছিলাম। ঠিক আছে, আয়ন গঠনের সময় আমরা সেম জিনিসটা লক্ষ্য করেছিলাম। তাহলে যে বস্তু ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে কী হবে, ঋণাত্মক আধানে হবে। আর যে ইলেকট্রন তোমার বর্জন করবে সে হবে কি, ধনাত্মক আধানে পরিণত হবে। তাহলে আমরা দেখলাম তড়িৎ আধান কাকে বলে। আবার রিকল করে নিয়ে একবার, তড়িৎ আধান হচ্ছে কি না, কোনো মানে বস্তুর যে ধর্মের জন্য, কোনো পদার্থের যে ধর্মের জন্য কোনো বস্তুকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসলে তাকে কি করা হবে না, হচ্ছে সে কোনো রকম আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তখন এই যে হচ্ছে মানে যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটছে তাকেই আমরা বলবো কি, তড়িৎ আধান। তড়িৎ আধান কত রকমের, 2 রকমের, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। কখন ধনাত্মক তড়িৎ আধান হয় না, হচ্ছে যখন ইলেকট্রন ত্যাগ করে, যদি ইলেকট্রন প্রোটন সংখ্যার থেকে কম থাকে, তার মানে যদি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন যদি ত্যাগ করে যায় তাহলে কি হয়ে যাবে না, হচ্ছে তাতে ধনাত্মক তড়িৎ আধানের সৃষ্টি হবে। আর যদি সে ইলেকট্রন গ্রহণ করে, মানে ইলেকট্রনের পরিমাণ যদি বেশি থাকে, তখন সে কী করবে, ঋণাত্মক তড়িৎ আধান তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই গেল তড়িৎ আধান। এরপর তাহলে তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক। তড়িৎ আধানের একক কি, তাহলে তড়িৎ আধানের আমরা কি দেখব, একক দেখব, মাত্রা দেখব। তার আগে আমরা তড়িৎ আধানের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। তড়িৎ আধানের বৈশিষ্ট্য, তড়িৎ আধানের বৈশিষ্ট্য। 1, আমরা কি জানি, দুটো পজিটিভ চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এটা আমরা স্থির তড়িতে পড়েছি আগের থেকেই। আর দুটো নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। কিন্তু একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে আধানের প্রথম বৈশিষ্ট্য কি, সমধর্মী
আধান পরস্পরকে আকর্ষণ না বিকর্ষণ করে, ঠিক আছে। আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি বললাম, সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো আইসোলেটেড সিস্টেমে আইসোলেটেড মানে বিচ্ছিন্ন কোনো বস্তু সংস্থা আইসোলেটেড সিস্টেমে মোট ধনাত্মক আধান ও মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান থাকে। মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধানের পরিমাণ কি থাকবে, সমান থাকবে। মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধানের পরিমাণ কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ মানে হচ্ছে তার সে কি হয়ে যাবে, তার আধান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে। মানে সে যখন আইসোলেটেড অবস্থাতে থাকবে তখন তার আধান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, হলো। আচ্ছা, এরপরে 3 নম্বর হচ্ছে এই যে আধানগুলোকে, সেগুলোকে কিন্তু আমরা সৃষ্টিও করতে পারবো না, ধ্বংসও করতে পারবো না। তাহলে আইসোলেটেড সিস্টেমে মোট ধনাত্মক আধান এবং মোট ঋণাত্মক আধান পরিমাণ একই থাকবে এবং এগুলিকে সৃষ্টি বা ধ্বংস কিছুই আমরা করতে পারবো না, সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না, ঠিক আছে। তার মানে একটা মোট যে আইসোলেটেড সিস্টেমের মোট যে আধান, সেই আধানটা হচ্ছে কি হবে, তার ধনাত্মক আধানের সঙ্গে মোট ঋণাত্মক আধান একই থাকবে। তার মানে কারো ওই যে আমরা যেমন কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখছিলাম, যদি ওটাকে একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম ধরি তাহলে আমি কি ধরবো না, ওখানে 6টা কি ছিল, প্রোটন ছিল, 6টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে 2 নম্বর 3 নম্বর যখন ইলেকট্রন প্রবাহিত হয়, এর ফলেই তো তড়িৎ প্রবাহটা হয়। ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বলেই, ইলেকট্রনের ফ্লো হচ্ছে বলেই তড়িৎ প্রবাহ হচ্ছে। এই ইলেকট্রন কিন্তু পূর্ণ সংখ্যায় প্রবাহিত হয়। তার মানে একটা ইলেকট্রন, মানে ধরো একটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, মানে হাফটা ইলেকট্রন, মানে ভগ্নাংশ সংখ্যক কিন্তু কখনোই ইলেকট্রন প্রবাহিত হয় না। কত সংখ্যক হয়, পূর্ণ সংখ্যা, মানে এনই পরিমাণ হচ্ছে কি হবে, ইলেকট্রন যে প্রবাহিত হবে। যেখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কত হচ্ছে, -1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে। তড়িৎ আধানের পরিমাণ, একটা ইলেকট্রনের আধান হচ্ছে কত, নেগেটিভ চার্জ হয় কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব। এরকম n সংখ্যক ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে যখন প্রবাহিত হবে n সংখ্যক, মানে nই এখানে বলা হয়েছে, n সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হবে, যেখানে n হচ্ছে কি হবে, পূর্ণ সংখ্যা হবে। n সমান কিন্তু সবসময় কি হবে, পূর্ণ সংখ্যা হবে, কখনোই কি হবে না, ভগ্নাংশ হবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আসছি আধানের কি হচ্ছে, মাত্রা। আধানের মাত্রা, আধানের মাত্রা কি, আধানের মাত্রা হচ্ছে I/T, ঠিক আছে। তাহলে আধানের মাত্রা হচ্ছে কি I এবং T, ঠিক আছে। এটা হচ্ছে আধানের মাত্রা। তাহলে একক কি, একক বললে তার কি হবে, দুটো একক থাকবে, এক হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক। তাহলে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে কি স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ।
আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব। এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম্ব, ঠিক আছে, এসআই পদ্ধতিতে হচ্ছে কুলম্ব। তাহলে 1 কুলম্ব সমান এই সিজিএসের সঙ্গে কি দেখবো আমরা, এসআই এর রিলেশনটা দেখবো, সিজিএস এর সঙ্গে এসআই এর রিলেশন। তাহলে কি হচ্ছে, 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU বা স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আধানের মাত্রা ও একক। আধানের মাত্রা এবং একক হয়েছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আর একটা জিনিস হয়, একটা ইলেকট্রনের আধান কত, একটা ইলেকট্রনের আধান, এটা মনে রাখবে, মুখস্থ করে রাখবে। একটা ইলেকট্রনের আধান এসআই পদ্ধতিতে হচ্ছে কত বললাম, -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে একটা ইলেকট্রনের আধান, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা স্থির তড়িৎ যে সম্পর্কিত সেই কুলম্বের সূত্রটা পড়ব। এরপরে কি আসছি, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র প্রথমেই বলে রাখি, কুলম্বের সূত্র কিন্তু কেবলমাত্র স্থির তড়িতের জন্য প্রযোজ্য, স্থির তড়িতের জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিন্দু আধানের জন্য প্রযোজ্য। তাহলে কুলম্বের সূত্র কিসের জন্য প্রযোজ্য, স্থির তড়িতের জন্য প্রযোজ্য, আর একটা হচ্ছে বিন্দু আধানের জন্য প্রযোজ্য, বিন্দু আধানের জন্য প্রযোজ্য। তাহলে এখানে ধরো একটা হচ্ছে বিন্দু আধান আছে, আমি জানি না কি, হোয়াট এভার, একটা বিন্দু আধান আছে কিউ, এখানে আর একটা বিন্দু আধান আছে কিউ। তাহলে হচ্ছে ধরো এখানে একটা বিন্দু আধান আছে Q1 আর এখানে একটা বিন্দু আধান আছে Q2, এদের মধ্যে দূরত্ব হচ্ছে কি আর। তাহলে এটা যদি সমধর্মী আধান হয় তাহলে পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। আর যদি আলাদা মানে বিপরীতধর্মী আধান হয় তাহলে কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ বল কোথায় কোন দিকে কাজ করবে, তাদের সংযোগকারী সরলরেখা বরাবর এটা কাজ করবে। তাহলে বিন্দু আধানে কি হচ্ছে, আধানের জন্য Q1 Q2 যেটা হচ্ছে, দুটো যদি বিন্দু আধান হয় তাহলে এই বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই কাজ করবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বল এই বিন্দু দুটোর যে সংযোগ সরলরেখা, সেই সংযোগ সরলরেখা বরাবর কাজ করবে। এই বিন্দুগুলো কত দূরত্বে আছে, দুটো আধান আর দূরত্বে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয় তাহলে কি হবে না, কুলম্বের সূত্র অনুযায়ী দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আকর্ষণ, দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হয় না, হচ্ছে আধান দুটির সংযোগকারী সরল রেখার উপর ক্রিয়া করে, সরল রেখার ওপর ক্রিয়া করে। এই বলের মান, সেটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল দুটোই হতে পারে, সে এই বলের মান কি হবে, মান বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক আর তাদের মানে আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অনেকটাই মহাকর্ষ সূত্রের মতো। তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটোর গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যে যদি r ডিস্টেন্স হয় তাহলে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এটা তাহলে গাণিতিক রূপ কী হবে দেখো,
গাণিতিক রূপ কী হবে দেখো, তাহলে দুটো বিন্দু আধান এই যে Q1 Q2 এটা যদি কি করে F বল দ্বারা তার যদি আকর্ষণ বা বিকর্ষণ করে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি F হয় তাহলে কি হবে, Fটা দুটো বিন্দু আধান তার মানে Q1 Q2 এর গুণফলের সমানুপাতিক। আর একটা কি হচ্ছে, যখন কি হবে আর স্থির থাকবে, মানে দূরত্ব যখন স্থির থাকবে, আর যখন এই আধান স্থির থাকবে তখন হচ্ছে কি হবে, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন দুটোকে যদি আমি সমান করি তাহলে কি হবে, যখন মানে সবকটাই ভ্যারিয়েবল হচ্ছে তখন কি হবে, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি আমি সমান করি তাহলে কি হবে, একটা সমানুপাতিক ধ্রুবক আসবে কে গুণিত Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, যেখানে এখানে হচ্ছে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক এটাকে কি বলছি আমরা, সমানুপাতিক ধ্রুবক। এর আগে যতবার এরকম হচ্ছে সমানুপাত থেকে সমান করেছি সেগুলোকে আমরা কি বলি, সমানুপাতিক ধ্রুবক বলি। এটার ক্ষেত্রে কি হবে, স্থির তড়িৎ বল ধ্রুবক। স্থির তড়িৎ, এই এটার আরেকটা নাম কি হচ্ছে স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, তাহলে স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, এই যে কে এর মান কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই কে এর মান কী কী বিষয়ের উপর নির্ভর করে না, এই কে এর মান এই কে এর মান কিসের উপর নির্ভর করে, দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক, মাধ্যমের, মানে যে মাধ্যমের মধ্যে এই আকর্ষণ বা বিকর্ষণটা হচ্ছে মাধ্যমের উপর নির্ভর করে, মাধ্যমের উপর নির্ভর করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোন ইউনিটে আমি ব্যবহার, কোন একক আমি ব্যবহার করছি, কোন একক ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। তাহলে মাধ্যমের উপর নির্ভর করছে আর কোন একক ব্যবহার করছি তার উপর নির্ভর করছে এই কে এর মান, যেটাকে আমরা বলছি স্থির তড়িৎ বল ধ্রুবক। সাধারণত সিজিএস পদ্ধতিতে এই কে এর মান কত হয়, 1 ধরা হয়। তখন F ইকুয়াল টু কী হয়, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ঠিক আছে, Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এখান থেকে আমরা কিন্তু তোমার ইএসইউর যে সংজ্ঞা আমরা পাই, কি পাই, ইএসইউ সংজ্ঞা আমরা পাই বা স্ট্যাট কুলম্বের সংজ্ঞা পাই। কি না, দুটি সমপরিমাণ বা সমজাতীয় তড়িৎ আধানের বায়ুতে 1 সেন্টিমিটার দূরত্বে, তার মানে এখানে ধরো এই যে এখানে আমি বলতে পারি F ইকুয়াল টু 1 হচ্ছে, আচ্ছা Q1 Q2 ইকুয়াল টু 1 হবে, R ইকুয়াল টু যদি 1 হয়, R ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার হয়, F ইকুয়াল টু কত হবে, 1 ডাইন। ঠিক আছে, তাহলে দুটি সমপরিমাণ বা সমজাতীয় আধান যদি 1 সেন্টিমিটার দূরত্ব থেকে পরস্পরকে 1 ডাইন আকর্ষণ নয়, দুটো আলাদা যেহেতু বলা হয়, দুটো একই হচ্ছে সমজাতীয় তোমার আধান বলা হয়েছে, যদি পরস্পরকে 1 ডাইন বিকর্ষণ বল যদি হচ্ছে করে অনুভব করে তড়িৎ আধানগুলো, তাহলে সেই তড়িৎ আধানের পরিমাণটাকে বলা হবে কি, 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ। তাহলে কি বললাম, দুটি সমপরিমাণ সমজাতীয় হচ্ছে তোমার আধান যদি বায়ুতে পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্ব থেকে 1 ডাইন
বল অনুভব করে, বিকর্ষণ বল অনুভব করে, তখন তাদের মধ্যে তাদের যে আধান, সেই আধানকে বলা হচ্ছে কি এক ইএসইউ আধান। আবার বলছি, দুটি সমজাতীয় আধানকে বায়ুতে যদি 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি এক ডাইন বিকর্ষণ বল অনুভব করে, তখন তাদের যে আধানটাকে বলা হচ্ছে কি এক ইএসইউ। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? একই রকমভাবে দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ুতে 1 মিটার দূরত্বে থেকে, এই যে আচ্ছা তার আগে বলি, এই যে মাধ্যমের উপর নির্ভর করে, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কে এর মান কি ধরলাম? 1 ধরলাম, সেই হিসেবে F = Q1 Q2 / R²। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? কে এর মান কত হয়? 9 × 10⁹, তখন F = কত হবে? 9 × 10⁹ Q1/Q2 / R²। তাহলে এখান থেকে আমি হচ্ছে তোমার কুলম, তাহলে আধানের একক কী ছিল? কুলম। তাহলে আমি কুলমকে ডিফাইন করব কিভাবে? না, দুটি সমজাতীয় আধান বায়ুতে থেকে 1 মিটার দূরত্বে, 1 মিটার মানে দুটি বিন্দু আধান, সমজাতীয় আধান বা দুটি সমধর্মী বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি 9 × 10⁹ নিউটন বল অনুভব করে, তখন তার আধানকে বলা হবে কত? 1 কুলম। তখন ওই বিন্দু আধানকে বলা হবে কি? 1 কুলম। আর 1 কুলম সমান কি বলেছিলাম? 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। এটা কুলম্বের সঙ্গে ইএসইউর একটা রিলেশন হয়েছে। তাহলে আমরা স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয়, স্থির তড়িতের প্রকারভেদ জানলাম। আর কি জানলাম? আমরা কুলম্বের সূত্র জানলাম। আচ্ছা, তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হয়। কুলম্বের সূত্র কি ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? না, স্থির তড়িতের জন্য প্রযোজ্য হবে, আর বিন্দু আধানের জন্য প্রযোজ্য হবে। যদি বিন্দু আধান না হয়ে যদি কোনো বড় উৎস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। প্লাস যদি চলতড়িৎ হয়, মানে তড়িৎটা যদি প্রবাহিত হয়, তখনও কিন্তু এই সূত্র প্রযোজ্য হবে না। আর এই কে এর মান কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর নির্ভর করে, আর কোন এককে ব্যবহার করা হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, এরপরে আসছি তড়িৎ বিভব। এরপরে কিসে আসছি? তড়িৎ বিভব। এরপর কি আসছি? তড়িৎ বিভব। তড়িৎ বিভব যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আমাদেরকে কোনো প্রবাহী সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, কোনো প্রবাহী সম্পর্কে জানতে হবে, কারণ তড়িৎ বিজ্ঞানে এই তড়িৎ বিভবটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ এই তড়িৎ বিভবের উপর কী নির্ভর করে? তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহের মান ও অভিমুখ নির্ভর করে। দেখো, যখন বাতাস বয় তখন কি হয়? বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চচাপ। এটা যদি উচ্চচাপ হয়, তাহলে উচ্চচাপ অংশ থেকে কোথায় যাচ্ছে? নিম্ন চাপ অংশে যাচ্ছে। উচ্চচাপ অংশ থেকে কোথায় যাচ্ছে? নিম্নচাপ অংশে যাচ্ছে। উচ্চচাপ অংশ থেকে নিম্নচাপ অংশে যাচ্ছে কে? বায়ু। আবার টেম্পারেচার, যখন কোনো দুটো বস্তুকে সংযোগ করা হয়, যখন সংযোগ করা হয়, তখন কি হয়? বেশি যেটা উষ্ণ অংশ, ধরো এটা T1, এটা T2। যদি T1 > T2 হয়, মানে T1 এর উষ্ণতা যদি বেশি হয়, তাহলে বেশি উষ্ণ স্থান থেকে কম উষ্ণ স্থানে কি হয়? তাপমাত্রা প্রবাহিত হয়।
ঠিক আছে। তেমনি জল যখন প্রবাহিত হয়, জলের যখন ফ্লো হয়, তখন উঁচু থেকে কি হয়, নিচুর দিকে জলের ফ্লো হয়। ঠিক আছে, তাহলে কোনো কিছু প্রবাহিত মানে হচ্ছে প্রবাহটার অভিমুখ কী হচ্ছে সেটা কিসের উপর নির্ভর করছে। যে কোনো প্রবাহের ক্ষেত্রেই, যেমন হচ্ছে বায়ুর ক্ষেত্রে হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের জন্য, বায়ুর ক্ষেত্রে এই টেম্পারেচারের ক্ষেত্রে উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপ পরিবাহিত হয়। ঠিক একই রকমভাবেও তড়িৎ প্রবাহ কোন অভিমুখে হবে, তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, কোন দিকে তড়িৎটা প্রবাহিত হবে, সেটা নির্ভর করে কিসের উপরে, এই তড়িৎ বিভবের উপর। ঠিক আছে, তাহলে তড়িৎ বিভবটা কেন ইম্পর্টেন্ট না, তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ এই দুটোই কিসের উপর নির্ভর করে, তড়িৎ বিভবের উপর নির্ভর করে। তাহলে তড়িৎ বিভব কি এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তড়িৎ বিভব হচ্ছে কোনো বস্তু, যেটা তড়িৎ বিভব হচ্ছে এমন একটা জিনিস যেটা ঠিক করে দেয় কোনো বস্তু অন্য কোনো বস্তু থেকে তড়িৎটা নেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎটা দেবে। তার মানে যেমন হচ্ছে বায়ু প্রবাহিত হচ্ছিল, বায়ু কোনখান থেকে কোনখানে যাবে। একটা বস্তু, দুটো বস্তুকে আমি এইরকমভাবে কন্ট্যাক্টে রাখলাম, তাহলে কি হবে, দুটো বস্তুকে যদি আমি কন্ট্যাক্টে রাখি কি হবে, একটা থেকে একটা জায়গাতে দুটো আলাদা ভিন্ন উষ্ণতার যদি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখি, তাহলে কি হবে, এখানে তাপ প্রবাহিত হবে। কোথা থেকে তাপ প্রবাহিত হবে, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে প্রবাহিত হবে। সেখানেও তখন সেখানে কি স্থির করে দিচ্ছে, উষ্ণতাটা স্থির করে দিচ্ছে, তাপটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। ঠিক এই তড়িৎ বিভবটাও ঠিক করে দেয় যে ওই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে। তাহলে এই রকম তড়িৎ অবস্থাকেই বলা হচ্ছে কি, তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবকে আমি বলতে পারি কোনো পদার্থের, কোনো বস্তু, কোনো পরিবাহীর এমন অবস্থা যা ঠিক করে ওই বস্তুটা তড়িৎ গ্রহণ করবে না তড়িৎ বর্জন করবে। তাহলে এখানেও দুটো কনসেপ্ট আসছে, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে কি নিম্ন বিভব, দুটো আসছে, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা আসছে নিম্ন বিভব। দেখো, এই উচ্চ বিভব নিম্ন বিভব যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে আর একটু পিছনে যেতে হবে। তাহলে তড়িৎ প্রবাহিত হচ্ছে কেন, তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে কেন না, বললাম কোনো পরিবাহীর যে মুক্ত ইলেকট্রনগুলো, সেই মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হয় আর এর ফলে কি হয় হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ হয়। তাহলে ধরো একটা পরিবাহী, ধরো এটা একটা কোনো পরিবাহী, ঠিক আছে, এর মধ্যে কি আছে না হচ্ছে পরমাণুগুলো আছে এইরকমভাবে, ছোট ছোট কণাগুলো আছে। এরপর কি হলো, ধরো এইখান থেকে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, সেই ইলেকট্রনটা এইখানে আসলো, তাহলে এটা কি হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল। আবার এই ইলেকট্রনটা কোথায় চলে আসবে, এই দিকে আসবে, তখন এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আবার এই ইলেকট্রনটা কোথায় আসবে, এই দিকে আসবে, এই ইলেকট্রনটা এইরকমভাবে আসবে, ইলেকট্রন আসবে এরকমভাবে, ইলেকট্রন আসবে, তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে, এই দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন যদি এই দিকে প্রবাহিত হয়, ধরে নেওয়া হয় যেদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে কোনো পরিবাহীতে এমন একটা যদি অংশ আছে যার কি হবে না, একদিকে ইলেকট্রনের কি হবে, বেশি থাকবে, ইলেকট্রনের কি থাকবে, আধিক্য থাকবে, ইলেকট্রনের পরিমাণ কি থাকবে হচ্ছে অধিক থাকবে। আরেকদিকে তাহলে কি থাকবে না, যে কোনো কারণেই হোক তার পজিটিভ চার্জের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে। তাহলে একদিকে কি হচ্ছে, ঋণাত্মক চার্জের পরিমাণ বেশি থাকছে, আরেকদিকে কি হচ্ছে, ধনাত্মক চার্জের পরিমাণ বেশি থাকছে। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ইলেকট্রন বেশি আছে মানে ইলেকট্রন এই দিক থেকে সে কী হবে, প্রবাহিত হবে, ইলেকট্রন এই দিক থেকে এই দিকে প্রবাহিত হবে। ধরে নেওয়া হয় পজিটিভ চার্জ, তাহলে কোন দিকে যাবে, এই দিকে যাবে। তখন কি করা হয়, হচ্ছে কারেন্ট, এই যে যদি ইলেকট্রন এই দিকে প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে এই যে
পরিবাহীর যে অংশে এমন অবস্থার জন্য, মানে কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে যে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে, যদি প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকে এমন কোনো পরিস্থিতিতে যে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত আছে, তখন তাকে আমরা কি বলবো? উচ্চ বিভব। কি বলবো? উচ্চ বিভব। আর যদি কোনো পরিবাহীর কি হয় না, কোনো নির্দিষ্ট কারণে বা কোনো কারণে যদি এখানে প্রচুর কি হয়, ঋণাত্মক আধান থাকে, ঋণাত্মক আধান থাকে, তখন তাকে আমরা কি বলবো? নিম্ন বিভব। ঠিক আছে, তাহলে নিম্ন বিভব। তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে? তাহলে আমি যদি এটাকে একটা ওয়্যারের সঙ্গে তুলনা করি, ধরো এইটা একটা ওয়্যার আছে, ঠিক আছে, তাহলে কোনো একটা কারণে কি কারণ আমরা কালকে আলোচনা করব, পরের ক্লাসে আলোচনা করব, যে কোনো একটা কারণে যদি আমাদের এখানে কি হয়, পজিটিভ মানে ধনাত্মক আধানের আধিক্য ঘটে, তখন এখানে কি হয়? উচ্চ চাপের সৃষ্টি হয়, উচ্চ চাপ সৃষ্টি হয়, উচ্চ বিভব, উচ্চ চাপ নয়, উচ্চ বিভবের সৃষ্টি হয়। আর যদি এখানে হচ্ছে কি হয়, তাহলে ঋণাত্মক আধানের পরিমাণ বাড়ে, তখন তাকে সেখানে কি হয়? নিম্ন বিভবের সৃষ্টি হয়, নিম্ন বিভবের সৃষ্টি হয়। তাহলে কি হবে? এই অধিক ইলেকট্রনগুলো যেদিকে ইলেকট্রনের ঘাটতি আছে সেই দিকে প্রবাহিত হবে, ধরে নেওয়া হয়। ঠিক তার বিপরীত দিকে কি হবে? হচ্ছে তোমার কারেন্ট প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই দিকে হবে ইলেকট্রন প্রবাহ, আর এই দিকে হবে কি? তড়িৎ প্রবাহ। যেই দিকে ইলেকট্রন প্রবাহিত হবে ঠিক তার বিপরীত দিকে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। তাহলে উচ্চ বিভব কাকে বলবো? না, যে বিশেষ অবস্থায় কোনো তড়িৎ অবস্থার কারণে, মানে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোনো পরিবাহীর যে প্রান্তে কি হয়, পজিটিভ বা ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়, তখন তাকে হচ্ছে কি হয়? ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায় এবং সে ঋণাত্মক আধানের ক্ষমতাও বৃদ্ধি পায়। ধনাত্মক আধানের পরিমাণ বেশি থাকলে কি হবে? সে ঋণাত্মক আধানকে গ্রহণ করার প্রবণতা দেখাবে, তখন তাকে আমরা বলবো কি? উচ্চ বিভব। আর যখন কোনো বিশেষ তড়িৎ অবস্থায় যদি কোনো পরিবাহীর ঋণাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে কি হবে? এই ধনাত্মক আধান বা যে গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো কি? নিম্ন বিভব। আর তড়িৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে হচ্ছে কি হয়? যাতায়াত করে। তাহলে তড়িৎ কোথা থেকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। আর এই যে ধরো একটা, যদি এটা হচ্ছে একটা যদি তড়িৎ প্রবাহী তার হয়, তাহলে এইখানে যদি তার বিভব হচ্ছে কত হয়? VA, আর এইখানে যদি তার বিভব VB হয়, তাহলে এই দুটো স্থানের যে বিভবের পার্থক্য VB মাইনাস VA, তাকেই আমরা কি বলবো? বিভব পার্থক্য, বিভব প্রভেদ বা বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে দুটো উচ্চ বিভব এবং নিম্ন বিভব যেটা আছে, সেই দুটো প্রান্তের বিভবের যে পার্থক্য থাকবে তাকেই আমরা বলবো কি? বিভব পার্থক্য। এরপরে আমরা কার্যের ধারণা থেকে বিভবের ধারণা করব। তাহলে এরপরে আমরা কি করব? এটা হচ্ছে নর্মাল কনসেপ্টটা। এরপরে আমরা একে সংজ্ঞায়িত করব কিভাবে? কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা। কার্যের ধারণা থেকে কি না, আমরা কি দেখছিলাম? তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে নিয়ে আসি, তাহলে সে কি করছে? আকর্ষণ বা বিকর্ষণ বল সে অনুভব করে, যেটাকে আমরা তড়িৎ আধান বলছি। এরপরে বিভবের সংজ্ঞা কি? ধরো এই তড়িৎ ক্ষেত্রের বাইরে, মানে অসীম থেকে কোনো ধনাত্মক তড়িৎগ্রস্ত যে আধানকে বা কোনো ধনাত্মক আধানকে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করবে তাকেই আমরা কি বলবো? তড়িৎ বিভব। তাহলে কি বলবো? অসীম থেকে, ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এটা একটা একটা তড়িৎ ক্ষেত্র। এরপরে অসীম থেকে, ধরো অসীম থেকে কোনো ধনাত্মক তড়িৎ আধানকে এই ক্ষেত্রে যখন আমি নিয়ে আসার জন্য কিছু কার্য করতে হবে, তো এমনি এমনি তো আসবে না। তাহলে
যে কার্য করা হবে তাকেই আমরা কি বলবো? তড়িৎ বিভব। তাহলে বিভব কাকে বলবো? অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে তড়িৎ বিভব। ঠিক আছে, ধরলাম কিউ চার্জ, কিউ পরিমাণ চার্জকে আমি তড়িৎ ক্ষেত্রের এইখানে নিয়ে আসার জন্য আমাকে ডাব্লু পরিমাণ ওয়ার্ক করতে হয়েছে। তাহলে কিউ পরিমাণ তড়িৎ আধানকে, কিউ পরিমাণ তড়িৎ আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডাব্লু পরিমাণ কাজ করে তবে বিভব ভি সমান কি হবে? ডাব্লু, যে পরিমাণ কাজ করতে হবে তার মানে হচ্ছে ডাব্লু বাই কিউ, তার মানে হচ্ছে কৃতকার্য ডিভাইডেড বাই আধান, কৃতকার্য ডিভাইডেড বাই আধান। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কার্যের ধারণা থেকে বিভবের সংজ্ঞা। তাহলে ভি ইকুয়াল টু কী হচ্ছে? ডাব্লু বাই কিউ। যদি কিউ পরিমাণ আধানকে যদি ওই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসার জন্য ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তার মানে কিউ পরিমাণ তড়িৎ আধান আনতে কত হচ্ছে? তোমার ডাব্লু পরিমাণ কাজ করতে হচ্ছে এক একক কাজ করার জন্য, মানে এক হচ্ছে তোমার একক আধানকে আনার জন্য কত কাজ করতে হবে? ডাব্লু বাই কিউ সমান হচ্ছে ভি। অতএব বিভব ভি সমান ডাব্লু বাই কিউ সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, এটা হলো বিভবের সংজ্ঞা। তাহলে বিভবের একক কী হবে? মাত্রা কী হবে? তাহলে এরপর আসছি তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা, তাহলে মাত্রা সমান কি হবে? কার্যের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা, তাই তো? কার্যের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা। তাহলে কার্যের মাত্রা কি? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আধানের মাত্রা কত হবে? না, আধানের মাত্রা হবে, আমরা পড়েছি আগে, আই টি। তাহলে কি হবে? না, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এটা হচ্ছে তোমার তড়িৎ বিভবের মাত্রা। তাহলে একক মাত্রা হলেই তার আগে কি হবে? এরপর একক হবে, একক হবে। মাত্রা থাকলে এরপর একক, একক তাহলে সিজিএস পদ্ধতিতে একক কী হবে? তড়িৎ বিভবে স্ট্যাট ভোল্ট। কী হবে? স্ট্যাট ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট, ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। তাহলে সিজিএস পদ্ধতিতে হবে কি? ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। আর এসআই পদ্ধতিতে
বা এটাকে আমরা কি বলবো, ব্যবহারিক একক। ব্যবহারিক একক হচ্ছে কি ভোল্ট। তাহলে ভোল্টের সংজ্ঞা কি হবে, ভোল্টের সংজ্ঞা কি হবে? তাহলে এখানে আমরা কি বলছিলাম, W/Q = V। তাহলে W যদি 1 হয়, এই W যদি 1 হয় আর Q যদি 1 হয়, তাহলে V সমান কত হবে, 1 হবে। V সমান কত হবে, 1 হবে। W = যদি 1 হয় এবং Q = যদি 1 হয়, তাহলে V সমানও কত হবে, 1 হবে, বাধ্য 1 হতে। তাহলে 1 কুলম্ব আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করে, তবে ওই আধানকে বলা হয় 1 ভোল্ট। কি হয়, 1 ভোল্ট। তাহলে 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় বা 1 জুল কার্য করে, তবে ওই আধানকে আমরা কি বলবো, 1 ভোল্ট বলবো। ক্লিয়ার হলো? মানে জাস্ট ওখানে ইকুয়েশনে 1 বলেছি। তাহলে স্ট্যাট ভোল্টের যে তোমার কি হবে, স্ট্যাট ভোল্টের সংখ্যা একই রকম হবে। এখানে হচ্ছে 1 কুলম্ব হবে না, কি হবে, 1 ESU 1, 1 ESU আধানকে বা 1 হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক কাজ করতে হয়, তবে ওই আধানকে বলা হবে কত, 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, 1 স্ট্যাট ভোল্ট। তাহলে এরপর হচ্ছে 1 স্ট্যাট ভোল্টের সঙ্গে, মানে স্ট্যাট ভোল্টের সঙ্গে সিজিএসের সঙ্গে এসআই ইউনিটের রিলেশন কি? তাহলে হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট সমান 1 সমান 300 ভোল্ট। 300 ভোল্ট বা 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। হয়েছে? এটা হচ্ছে দুটো রিলেশান। তাহলে এই কার্যের নিরিখে আমরা বিভব প্রভেদকে কীভাবে ডিফাইন করব? একই রকমভাবে আমরা বিভব প্রভেদ কী বলছিলাম, যে দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকেই আমরা বলছিলাম বিভব প্রভেদ। কিন্তু এই যে কার্যের ধারণা থেকে যখন আমরা বিভবের সংজ্ঞা করলাম, তাহলে সেই ধারণা থেকে বিভব প্রভেদের ধারণা কি হবে? বিভব প্রভেদের ধারণা কি হবে না, বিভব প্রভেদকে আমরা কিভাবে ডিফাইন করব? ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু A আর B। তাহলে কোনো বর্তনীর তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে কোনো আধানকে আরেকটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে দুটি বিন্দুর বিভব পার্থক্য হলো একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে কোনো চার্জকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলবো কি, বিভব প্রভেদ। তাহলে আমরা বিভবকে কি বলছিলাম, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছিলাম। এখানে কি হচ্ছিল, এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, অসীম থেকে কোনো হচ্ছে আধানকে কি করছিলাম, কোনো আধানকে আমরা ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছিলাম। কোনো পজিটিভ আধানকে, বিন্দু আধানকে কি করছিলাম না, হচ্ছে অসীম থেকে কি করছিলাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছিলাম। বিভব পার্থক্য কি হচ্ছে, বিভব পার্থক্যটা দুটো বিন্দুর মধ্যে হয়, দুটো প্রান্তের বা দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হয়। তাহলে কি হচ্ছে, কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুকে চার্জ নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই আমরা কি বলবো, বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদেরও একক কি হবে না, সিজিএস পদ্ধতিতে ESU বা স্ট্যাট ভোল্ট, আর হচ্ছে এসআই পদ্ধতি বা ব্যবহারিক একক কি হবে, ভোল্ট।
ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা প্রথমে যে বিভব প্রভেদ বিভব সম্পর্কে পড়লাম, যে বিভব হচ্ছে কোনো বস্তুর এমন একটা অবস্থা যেটা ঠিক করে দেয় অন্য কোনো বস্তু থেকে সে তড়িৎ গ্রহণ করবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে। কি বললাম? অন্য কোনো বস্তু থেকে সে তড়িৎ নেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, এই জিনিসটা সে আমরা হচ্ছে নির্ধারণ করতে পারি। এই ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের যে পৃথিবীর বিভব কিন্তু কত ধরা হয়? পৃথিবীর বিভব 0 ধরা হয়। তাহলে পৃথিবীর বিভব কি হবে? 0 ধরা হবে। তাহলে যেটা উচ্চ বিভব হবে সে কিন্তু হচ্ছে তোমার পৃথিবীকে কী করবে? পৃথিবীকে তড়িৎ দেবে। সে কি করবে? উচ্চ বিভব পৃথিবীতে তড়িৎ দেবে। আর নিম্ন বিভব কি করবে? পৃথিবী থেকে তড়িৎ নেবে। আর হচ্ছে এই পৃথিবীকে কি হবে না, হচ্ছে পৃথিবীর যে আধান সেটাকে আমরা কি ধরবো? 0 ধরবো। আর একটি বস্তু ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় যে বস্তুটির বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি। ধনাত্মক তড়িৎগ্রস্ত মানে কি বোঝাবে? তাহলে এই যে বস্তুটার বিভব হচ্ছে এই আধান পৃথিবীর আধানের থেকে বেশি, তাই জন্য সেটা উচ্চ বিভব বা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা পড়ব যে এই যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে, কেন যাচ্ছে? আমাদেরকে কি আমরা এমনিই কাজটা করে ফেলি? আমরা কি এমনিই পড়াশুনো করে থাকি? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ থাকে। তাহলে এইটাই আমরা এর পরের দিনে আলোচনা করব। তোমরা কিন্তু ভালোভাবে পড়ো এবং কোনো যদি অসুবিধে হয় কমেন্টে লেখো, তাহলে আমি আবার পরের ক্লাসে তোমাদেরকে বোঝাতে পারবো, আমাকে হেল্প করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।